আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্যের দায়ের করা মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট। এই মামলা করার অধিকার রয়েছে শুধুমাত্র তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই এর। কলকাতা হাইকোর্টের এমনটাই পর্যবেক্ষণ নির্দেশে জানিয়ে দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে একদিকে রাজ্য অন্যদিকে সিবিআই আবেদন জানিয়েছিল, কিন্তু সিবিআই এর মামলাই গ্রহণ হয়েছে, গ্রাহ্য হয়েছে, মান্যতা পেয়েছে কলকাতা হাইকোর্টে। সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, রাজ্য সরকার নিজের যুক্তি দেখিয়েছিল, সিবিআইও এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিল রাজ্য সরকারের। আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কি নির্দেশ? দেখো, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে সিবিআই এর তরফ থেকে যে আবেদন করা হয়েছিল সর্বোচ্চ শাস্তি চেয়ে, সেই আবেদন তারা গ্রহণ করছেন, অর্থাৎ কলকাতা হাইকোর্ট সিবিআই এর আবেদন গ্রহণ করছে এবং একই মর্মে রাজ্যের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে যে আবেদন করা হয়েছিল সেই আবেদন কলকাতা হাইকোর্ট গ্রহণ করছে না। ফলত সর্বোচ্চ শাস্তির জন্য যে আবেদন সিবিআই এর তরফ থেকে করা হয়েছিল, এখন থেকে সেই আবেদনের ভিত্তিতেই কলকাতা হাইকোর্টে পরবর্তী পর্যায়ের যে শুনানি বা পরবর্তী পর্যায়ের যে বিচার প্রক্রিয়া বা চূড়ান্ত পর্যায়ের যে শুনানি, সেটা কিন্তু এখন শুধুমাত্র সিবিআই এর আবেদনের ভিত্তিতে পরিবারের আইনজীবীদের উপস্থিতিতে এবং তার পাশাপাশি সঞ্জয় রায় অর্থাৎ মূল যিনি অভিযুক্ত যার শাস্তি ঘোষণা হয়েছিল তার যে আবেদন রয়েছে তার আইনজীবীদের উপস্থিতিতে সেই মামলার বিচার প্রক্রিয়া এগোবে। ফলত এই মামলার ক্ষেত্রে এখন থেকে রাজ্য সরকারের বা রাজ্য পুলিশের বা রাজ্য প্রশাসনের কোথাও কোনো রকম হস্তক্ষেপ করার জায়গা এই মামলার ক্ষেত্রে আর নেই। সেটা কলকাতা হাইকোর্টের আজকের যে নির্দেশ ছিল সেই নির্দেশে একেবারে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। এখন আইনজীবীরা কি বলছেন? এখন আইনজীবীরা বলছেন যে সিবিআই এর তরফ থেকে এই যে আবেদন করা হয়েছিল সেই আবেদন কলকাতা হাইকোর্টে কেন মান্যতা পেল, তার কারণ হলো আইনজীবীদের ব্যাখ্যা হলো যেহেতু এই মামলার প্রাথমিক পর্যায়ে এ রাজ্যের পুলিশের হাতে ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের নজরদারিতে পর্যবেক্ষণে এই মামলার ভার সিবিআই এর হাতে চলে যায় এবং পরবর্তী পর্যায়ের যে তদন্ত বা ইনভেস্টিগেশন সেটা কিন্তু এই সিবিআই এর তরফ থেকেই সংগঠিত করা হয়েছিল এবং যারা সিবিআই এর আধিকারিক ছিলেন তারাই কিন্তু এই তদন্তটা করেছেন। ফলত এই মামলার ক্ষেত্রে পরবর্তী পর্যায়ের যা নথি রয়েছে, যা তথ্য রয়েছে, যা প্রমাণ রয়েছে, সেগুলো সিবিআই এর তরফ থেকে গ্রহণ করা হয়েছে, সিবিআই এর তরফ থেকে সংগ্রহ করা হয়েছে এবং এর পাশাপাশি এই মামলার ক্ষেত্রে যা সাক্ষ্য প্রমাণ রয়েছে, যা সাক্ষ্য গ্রহণ রয়েছে, সেটাও কিন্তু সিবিআই এর তরফ থেকে করা হয়েছে এবং সিবিআই এর যারা আধিকারিক ছিলেন তারা করেছেন। এবং এই গোটা প্রক্রিয়াটা হওয়ার পরে নিম্ন আদালতের যে প্রায় 5 মাস ধরে যে বিচার প্রক্রিয়া চলেছে, সেই বিচার প্রক্রিয়াটাও কিন্তু সিবিআই এর যারা আইও ছিলেন, সিবিআই এর যারা ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন এবং সিবিআই এর যারা আইনজীবী ছিলেন, সেই আইনজীবীরা বিশেষ আদালতে তারা এই বিচার প্রক্রিয়াটাকে সংগঠিত করেছেন, চালিয়ে নিয়ে গেছেন। সেখানে দিনের পর দিনের এই সাক্ষ্য গ্রহণ থেকে শুরু করে অন্যান্য তথ্য প্রমাণ পেশ করা, গোটা কাজটা করা হয়েছে। ফলত নিম্ন আদালত বা বিশেষ আদালতেও সিবিআই ছাড়া অন্য কোনো কারুর কোথাও গিয়ে কোনো ভূমিকা ছিল না, অর্থাৎ এখানে রাজ্য পুলিশের বা রাজ্য প্রশাসনের কারুর কোথাও গিয়ে কোনো ভূমিকা ছিল না নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া থেকে শুরু করে গোটা মামলার তদন্ত বা ইনভেস্টিগেশন। ফলত যেখানে এ রাজ্যের পুলিশের কোথাও কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে আর কোনো ভূমিকা ছিল না, ফলে সেই কারণেই এই ধরনের মামলা করার, অর্থাৎ যখন বিশেষ আদালত থেকে রায় ঘোষণা হয়, শাস্তি ঘোষণা হয়, সেখানে কেউ যদি অখুশি হয়, সেই অখুশি হওয়ার পরে কলকাতা হাইকোর্টে আসার অধিকার সেই তদন্তকারী সংস্থার রয়েছে। অন্য যারা সংস্থা রয়েছেন, যারা ইনভেস্টিগেটিং এজেন্সি রয়েছেন, প্রশাসন রয়েছে, তাদের কার্যত কোনো অধিকার নেই এই মামলা করার এবং সেই কারণেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে কিন্তু এই মামলা খারিজ করা হয়েছে। অন্ততপক্ষে যারা আইনজীবী ছিলেন, আইনজীবীদের কিন্তু মত এটাই। এবং এটা ছাড়াও তোমাকে বলবো যে কলকাতা হাইকোর্টে যখন সওয়াল জবাব হয়, একের পর এক ব্যাখ্যা আসে, সেই সময় দেখা যায় যে সুপ্রিম কোর্টের বহুল চর্চিত যে নির্দেশনামাগুলি রয়েছে, সেই নির্দেশনামাতেও এই একই ধরনের পরিস্থিতি, অর্থাৎ একদিকে তদন্তকারী সংস্থা এবং অন্যদিকে অন্য তদন্তকারী সংস্থা তারা যখন গিয়ে সুপ্রিম কোর্টে বা অন্যান্য হাইকোর্টে মামলা করছেন, সেই সময় কিন্তু বর্তমান তদন্তকারী সংস্থার যে আবেদন ছিল সেই আবেদনকেই মান্যতা দেওয়া হয়েছে। পূর্বতন যে সংস্থা ছিল সেই সংস্থার আবেদনকে কোথাও গিয়ে কোনো গুরুত্ব দেওয়া হয়নি অন্ততপক্ষে এই ধরনের শাস্তির ক্ষেত্রে। এবং সেই কারণেই
কিন্তু তোমার মনে থাকবে যে কলকাতা হাইকোর্টে এই সওয়াল জবাবের সময় বারবার সিবিআই এর তরফ থেকে এই আবেদন করা হয়েছিল যে তারা হচ্ছে এই মামলার ক্ষেত্রে তদন্তকারী সংস্থা, শুধুমাত্র তাদের অধিকার রয়েছে এই মামলা করার। রাজ্য সরকারের, রাজ্য পুলিশের কার্যত কোনো ধরনের এখতিয়ার নেই এই মামলা করার। পাল্টা তোমার মনে থাকবে যে সরকারের তরফ থেকে যখন সওয়াল করা হয়, এ রাজ্যের এজি মূল আইনি উপদেষ্টা বা মূল আইনি পরামর্শদাতা তিনি বারবার সওয়াল করে এটা বলেছিলেন যে পরিবারের তরফ থেকে, অর্থাৎ এই ঘটনা যখন ঘটে, সেই ঘটনা ঘটার পরে পরিবারের তরফ থেকে প্রথম যে এফআইআর দায়ের করা হবে, অভিযোগ দায়ের করা হয়, সেটা কিন্তু এ রাজ্যের পুলিশের কাছে দায়ের করা হয়, এখানকারই একটি থানায় দায়ের করা হয় এবং প্রাথমিক পর্যায়ের যে ইনভেস্টিগেশন সেটা কিন্তু এ রাজ্যের পুলিশ করেছিল। এখন যিনি মূল অভিযুক্ত সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার, তাকেও কিন্তু এ রাজ্যের পুলিশের তরফ থেকে গ্রেপ্তার করা হয়েছিল। ফলত তারপরে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলা সিবিআই এর কাছে যায়। কিন্তু প্রাথমিক পর্যায়ের এই যে গোটা কর্মকাণ্ড যেহেতু এ রাজ্যের পুলিশ সংগঠিত করেছিল, সেটা গ্রেপ্তারি হতে পারে, সেটা তথ্য প্রমাণ সংগ্রহের একটা অংশ হতে পারে, সেই গোটা পর্বটা যেহেতু এ রাজ্যের পুলিশ করেছিল, ফলে এ রাজ্যের একটা অধিকার রয়েছে, দায়িত্ব রয়েছে, রায়ে তারা অখুশি হলে তারা হাইকোর্টের কাছে আবেদন করতে পারে। এবং তারা বলেছিলেন যে আইন শৃঙ্খলা কিন্তু রাজ্যের এখতিয়ারভুক্ত বিষয়, ফলত কোথাও গিয়ে তারা যদি অখুশি হন সেই আবেদন তারা করতে পারেন। তোমার মনে থাকবে যে যখন শিয়ালদাহ আদালত থেকে এই রায় ঘোষণা করা হয়, তারপরে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু স্পষ্ট অসন্তোষ ব্যক্ত করেন এবং অসন্তোষ ব্যক্ত করার আমরা 24 ঘন্টার মধ্যে দেখতে পাই যে সরকারের তরফ থেকে আইনজীবীরা তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে এই মামলা করেছিলেন। সেই সময় কিন্তু সিবিআই এর তরফ থেকে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে, মামলার বৈধতা নিয়ে এবং রাজ্য সরকারের যে অবস্থান রয়েছে বা রাজ্য সরকারের যে গ্রহণযোগ্যতা, রাজ্য সরকারের যে লোকাস রয়েছে, সেইটা নিয়ে বারবার প্রশ্ন করা হয়েছিল এবং তারা স্পষ্ট বলেছিলেন যে সরকারের এই মামলায় কোনো ধরনের অধিকার নেই হস্তক্ষেপ করার। এবং সরকারের তরফ থেকে বা এ রাজ্যের পুলিশ তারা যখন নিম্ন আদালতে এই বিচার প্রক্রিয়া সংগঠিত হচ্ছে, সেই সময় কিন্তু কখনো একদিনের জন্য গিয়েও তারা বলেননি যে তারা এই বিচার প্রক্রিয়ার অংশ হতে চান, তারা এই মামলার পার্টি হতে চান। ফলত নিম্ন আদালতে যখন 5 মাস কেটে গিয়ে যে বিচার প্রক্রিয়া সংগঠিত হয়েছে, সেই সময় যখন পুলিশের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে, সরকারের তরফ থেকে কেউ যখন বিশেষ আদালতে গিয়ে কোনো আবেদন করেননি, তাহলে হঠাৎ করে তারা যখন বিশেষ আদালত থেকে সাজা ঘোষণা হয়েছে, তার বিরুদ্ধে যখন আবেদন করা হবে কলকাতা হাইকোর্টে, সেই এখতিয়ারও কিন্তু রাজ্যের নেই, প্রশাসনের নেই। এই মর্মেই সিবিআই এর তরফ থেকে বারবার সওয়াল করা হয়। ফলে সব মিলিয়ে দীর্ঘ এই যে সওয়াল জবাব, তারপরে সিবিআই এর যে বক্তব্য ছিল, সেই বক্তব্যকেই কলকাতা হাইকোর্ট মান্যতা দিয়েছে। আরও একবার তোমাকে বলবো, আজকের রায়ে স্পষ্ট করে বলা হয়েছে সিবিআই সর্বোচ্চ শাস্তির জন্য যে আবেদন করেছিলেন, সেই আবেদন গ্রহণ করা হয়েছে। রাজ্যের তরফ থেকে যে আবেদন একই মর্মে করা হয়েছিল, সেই আবেদনকে গ্রহণ করা হলো না, সেই আবেদন খারিজ করা হলো। ফলে পরবর্তী পর্যায়ের যে বিচার প্রক্রিয়া, সেটা কিন্তু একদমই সিবিআই এর আবেদনের ভিত্তিতে চলবে। কুসুমিতা। সৌভিক, ধন্যবাদ।